আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। রবিবার তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর পরীক্ষা হবে। তো এই পরীক্ষার জন্য মূলত আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে আমরা বুঝিয়ে দেব। আশা করি এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তোমরা পারবে। 1 নম্বর প্রশ্ন, অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় কীরূপ হয়? অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় হয় অসীম। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। 2 নাম্বার, অংশীদারি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? অংশীদারি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে চুক্তি। আমরা জানি অংশীদারি ব্যবসা চুক্তি ছাড়া হয় না। 2 হচ্ছে একাধিক সদস্য, কারণ অংশীদারি ব্যবসায় একাধিক সদস্য জড়িত থাকে। এবং 3 হচ্ছে অসীম দায়, অংশীদারদের দায় হচ্ছে অসীম। 3 নাম্বার প্রশ্ন, অংশীদারি চুক্তিতে উত্তোলনের সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত % হবে? অংশীদারি চুক্তিতে যদি উত্তোলনের উপর সুদের হারের কথা উল্লেখ না থাকে তাহলে কোনো সুদ দেওয়া হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরগুলো আমরা দেখব। ক 6% এটা হবে না, খ 6.5% হবে না, গ 5% হবে না, এবং ঘ হচ্ছে 0%। 0% মানে হচ্ছে এখানে কোনো উত্তোলনের সুদ ধার্য করা হয়নি। তাহলে উত্তর হবে আমাদের ঘ 0%। 4 নম্বর প্রশ্ন, চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের সুদের হার কত হয়? চুক্তির অবর্তমানে অংশীদারদের প্রদত্ত ঋণের উপর সুদের হার হয় 6%। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, একটি অংশীদারি কারবারের কমিশন চার্জ করার পূর্বে নিট মুনাফা। কমিশন চার্জ করার পূর্বে নিট মুনাফা হচ্ছে 1,10,000 টাকা। কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার উপর 10% কমিশন হলে কমিশনের পরিমাণ কত হবে? তাহলে আমরা দেখছি এখানে কমিশন চার্জ করার পূর্বে নিট মুনাফা দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং কমিশনটা বলেছে চার্জ করার পরবর্তী নিট মুনাফার উপর হবে। কমিশনটা হবে চার্জ করার পরবর্তী নিট মুনাফার উপর। ওকে, তাহলে এখানে কমিশনের পরিমাণ কত হবে? আমরা একটু ক্যালকুলেশনটা দেখাবো। তাহলে এখানে আমরা কিছু জিনিস মনে রাখবো। কমিশন চার্জ করার পূর্বে নিট মুনাফা হচ্ছে 1,10,000, আর কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফা হচ্ছে 10%। তাহলে আমরা এটা যদি বের করি, কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার উপর কমিশন 10%, এই প্রশ্নটা আমরা লিখলাম। তাহলে এখন আমরা ধরে নিব কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফা আমাদেরকে ধরে নিতে হবে 100 টাকা। এই অংশটাকে আমরা মনে মনে ধরে নিব 100 টাকা। এই কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফা হচ্ছে আমাদের 100 টাকা। এটার উপরে, এই 100 টাকার উপরে মূলত 10% কমিশন হবে। 100 টাকার উপর 10% কমিশন আমরা যুক্ত করব। এই কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফা মানে হচ্ছে এই 100 টাকা থেকে কমিশনটা বিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এটা বিয়োগ করা পরবর্তী টাকা। তাহলে এটার সাথে যদি আমরা কমিশনটা যোগ করে দিই, তাহলে পাবো আমরা কমিশন পূর্ব নিট মুনাফা, মানে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা। কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা। আমরা এই জায়গায় কেন আসলাম? কারণ আমাদের প্রশ্নে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা দেওয়া আছে। এই যে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা দেওয়া আছে, এই যেটা টাকা থাকবে সেটাকে আমরা শতকরায় বানাতে হবে। তাহলে 110 টাকা, 1,10,000 টাকা হচ্ছে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা। আর আমাদের শতকরা হিসাবে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা হচ্ছে 1,110 টাকা। তাহলে 110 টাকা এখানে। এখন কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা যদি 110 টাকা হয়, কমিশন তখন কয় টাকা? 10 টাকা। এই টাকাটা মূলত 1 টাকায় ক্যালকুলেশন করা হয়। তাহলে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা যদি 110 টাকা হয় আর কমিশন হচ্ছে 10 টাকা, কেন আমরা এটা দিয়ে শুরু করব? কারণ এটার আমাদের কাছে টাকা দেওয়া আছে, ওই টাকার আমরা কমিশনটা বের করব। তাহলে কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার উপর কমিশন বললে ওটাকে আমরা মনে মনে 100 টাকা ধরবো এবং তার উপর একটা কমিশন বের করব। কমিশনটা যোগ করলে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা পাবো। এই কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা যদি 110 হয়, কমিশন হচ্ছে আমাদের 10 টাকা। আর এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে পাবো 1 টাকায়। আর 1,10,000 টাকার উপর কমিশন কত হবে? ওকে, 1,10,000 টাকার উপর কমিশন কত হবে? তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। এই জায়গায় এই শূন্য কেটে দিলাম আমরা। এই যে 1,10,000, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমাদের
11 দিয়ে 1,10,000কে ভাগ করলে পাচ্ছি আমরা 10,000। এই 10,000 টাকা হচ্ছে আমাদের কমিশন। ওকে, 10,000 টাকা হচ্ছে আমাদের কমিশন। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। এই ঘ নাম্বারে 10,000 টাকা পাচ্ছি। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বুঝতে হবে যে এখানে কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা বলেছে নাকি কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফা বলেছে। এই দুইটা জিনিস ভালোভাবে বুঝে অঙ্কটা করতে হবে। 6 নম্বর প্রশ্ন, প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হবে? প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হবে? প্রতি মাসের যদি শুরুতে উত্তোলন বলে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 2/13 ক্যালকুলেশন করব। 2/13 মাস, বা এটাকে আমরা বলতে পারি 6.5 মাস। অর্থাৎ মাসের শুরুতে বললে 6.5 মাস। আমরা আরও কয়েকটা জিনিস এটার সাথে শিখিয়ে দিই। মাসের শুরুতে বললে 6.5 মাস, মাসের মাঝামাঝি বললে 6 মাস, মাঝামাঝি বললে হবে 6 মাস, আর মাসের শেষে হলে হবে 5.5 মাস। এটা হচ্ছে মাসের শেষে হলে। এই তিনটা জিনিস মনে রাখবো। শুরুতে হলে 6.5 মাস, আর মাঝামাঝি হলে 6 মাস, আর মাসের শেষে হলে 5.5 মাস। এরপর আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। প্রতি 3 মাস অন্তর অন্তর একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে এর উপর কত মাসের সুদ ধরা হয়? প্রতি 3 মাস অন্তর অন্তর যদি উত্তোলন করা হয়, তাহলে এর উপর কত মাসের সুদ ধরতে হবে? প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা যদি 12 মাসকে যদি আমরা 3 মাস 3 মাস করে সাজাই, তাহলে 12 মাসকে 3 মাস 3 মাস করে সাজালে আমরা পাবো 4 বার উত্তোলন। ওকে, আর 3 মাস অন্তর বলার কারণে এখান থেকে একটা কিস্তি চলে যাবে। অর্থাৎ আমরা 3 মাস করে যদি 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, তাহলে আমরা 4 বার উত্তোলন করতে পারবো। কিন্তু 3 মাস অন্তর মানে হচ্ছে একটা কিস্তি আমার থেকে চলে গিয়েছে। তাহলে আমার কাছে কিস্তি আছে কয়টা? 1টা 2টা 3টা কিস্তি আছে। ওকে, এই জন্য এর 4 থেকে আমরা একটা কিস্তি বিয়োগ করব। 4 থেকে একটা কিস্তি বিয়োগ করব এবং এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত পাচ্ছি? উপরে পাচ্ছি আমরা 3, নিচে পাচ্ছি 2, অর্থাৎ উত্তর হবে 1.5 মাস। 1.5 মাসের আমাকে 3 মাস অন্তর অন্তর হলে সুদ দিতে হবে। তাহলে উত্তর হচ্ছে 1.5 মাস, আমরা পাচ্ছি গতে। ঠিক আছে, এই প্রশ্নটা 3 মাসের জায়গায় 2 মাস অন্তর অন্তর হতে পারে। তো 2 মাস অন্তর অন্তর জিনিসটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। যদি 2 মাস অন্তর অন্তর হয়, এটা হচ্ছে 2 মাস অন্তর অন্তর। 2 মাস অন্তর অন্তর হলে তাহলে 1 বছরকে আমরা 2 মাস করে ভাগ করলে পাবো 6 মাস। 6 বার পাবো। এখন 2 মাস অন্তর বলাতে এক কিস্তি চলে যাবে। এখানে যেরকম 3 মাস বলেছে, 3 মাস অন্তরের কারণে এক কিস্তি চলে গিয়েছে। ঠিক একই রকম 2 মাস অন্তর বললে এই 6 থেকে একটা কিস্তি বাদ যাবে, আর গড় করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তখন পাবো আমরা 2.5 মাস। ঠিক আছে, 2 মাসের বেলায় হচ্ছে আমাদের 2 মাস অন্তরের বেলায় হচ্ছে 2.5 মাস, আর 3 মাস অন্তরের বেলায় হচ্ছে আমাদের 1.5 মাস। ঠিক আছে, এখন আমাদের 3 মাসের অন্তর, তাহলে সেক্ষেত্রে গ নাম্বার হবে 1.5 মাস, 1.5 মাসে। 8 নম্বর প্রশ্ন, স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয় কি কি অন্তর্ভুক্ত হয়? স্থায়ী মূলধন পদ্ধতি বলতে আমরা জানি যেখানে কোনো মূলধনের পরিবর্তন হয় না এমন পদ্ধতি। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রারম্ভিক মূলধন বসবে এবং অতিরিক্ত মূলধন বসবে, উত্তোলন বসবে না। তাহলে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনটার কারণে আমাদের মূলধনের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে স্থায়ী মূলধন পদ্ধতিতে আমরা এই দুইটা জিনিস বসাবো। তাহলে এই দুইটা জিনিস আমরা পাচ্ছি কোথায়? প্রথমটাতে পাইলাম 1-3 হবে না, পরেরটা পাইছি 2-3 হবে না, গতে পাইছি 1 এবং 2। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমাদের একটা বড় প্রশ্ন আমরা দিয়েছি এখানে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করব। রনি ও জনি দুইজন অংশীদার, তাদের সমাপনী মূলধনের পরিমাণ যথাক্রমে 53,000 টাকা এবং 35,000 টাকা। উত্তোলন যথাক্রমে 4,000 টাকা এবং 3,500 টাকা। রনি প্রতি মাসে 1,000 টাকা ও জনি বার্ষিক 6,000 টাকা করে বেতন পায়। তাহলে রনি পাচ্ছে মাসে 1,000 আর জনি পাচ্ছে বার্ষিক। বছর শেষে বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 12,000 টাকা। তাহলে এখানে বছর শেষে নিট মুনাফা দেওয়া আছে 12,000, যা তারা 6:4 অনুপাতে ভাগ করে নিল। তাহলে আমরা দেখছি এখানে সমাপনী মূলধন পেয়েছি, উত্তোলন পেয়েছি, বেতন পেয়েছি, নিট মুনাফা পেয়েছি এবং একটা অনুপাত পেয়েছি। এখন আমাদের প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে 9 নম্বরে রনির প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো
তো যখন প্রশ্নের সমাপনী মূলধন দেয়া থাকবে তার মানে বুঝতে হবে এটা সমন্বিত মূলধনের অঙ্ক, যে অঙ্কগুলোতে মূলত প্রারম্ভিক মূলধন বের করে প্রারম্ভিক সুদ নির্ণয় করতে, প্রারম্ভিক মূলধনের উপর সুদ নির্ণয় করতে হয়। তাহলে এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ চেয়েছে, তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র বসাবো। এখানে প্রথমে বসাবো আমরা সমাপনী মূলধন। প্রথম হচ্ছে আমাদের সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করব। সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করব। আমরা বেতন থাকলে বিয়োগ দিব এবং নিট মুনাফা থাকলে সেটাও বিয়োগ দিব। এই যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। সমাপনী মূলধনের সাথে সমাপনী মূলধন দিয়ে যদি অঙ্ক আসে, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য সমাপনী মূলধন থেকে উত্তোলন যোগ করব, বেতন বিয়োগ করব, মুনাফা বিয়োগ করব। তো এখন আমাদের পার্টনার হচ্ছে দুইজন, একটা হচ্ছে রনি, আরেকজন হচ্ছে জনি। আমরা দুইটা একসাথে বের করে ফেলবো। রনির সমাপনী মূলধন হচ্ছে 53,000 আর 35,000। এটা হচ্ছে 53,000 আর একটা হচ্ছে 35,000। এদের উত্তোলনের পরিমাণ হচ্ছে একটা হচ্ছে 4,000 আর একটা হচ্ছে 3,500। একটা হচ্ছে 4,000 আর একটা হচ্ছে 3,500। ওকে। আর ওদের বেতনের পরিমাণ হচ্ছে রনির ক্ষেত্রে হচ্ছে মাসে 1,000, তাহলে 12 মাসে আমরা বছরে নিয়ে যাব, 12 মাসে 12,000। আর এর পরের জনের বার্ষিক দেওয়া আছে এখানে 6,000, এর পরের জন হচ্ছে 6,000। এরপরে মুনাফা, বন্টনযোগ্য মুনাফা দেওয়া আছে 12,000। এই মুনাফাটা 6:4 বন্টন করবে। তাহলে 6-4 যোগ করলে 10, আমরা 6 যোগ 4 যোগ করব, অনুপাত রাশি যোগ করলে হবে 10। তাহলে প্রথম জনে পাবে 10/6, পরের জনে পাবে 10/4। ওকে। তাহলে এই 12,000 টাকাকে আমরা 10 দিয়ে ভাগ করব। 12,000 টাকাকে আমরা 10 দিয়ে ভাগ করব এবং প্রথম জনের অনুপাত হচ্ছে 6, আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে পাচ্ছি 7,200। তাহলে এর ঘরে মুনাফা হচ্ছে 7,200 টাকা এবং পরের জনেরটা করব আমরা 12,000 টাকাকে আমরা 10 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করব, তাহলে এর পরের জনের মুনাফা হচ্ছে 4,800 টাকা। ওকে। তাহলে এই আইটেমগুলো আমরা যোগ বিয়োগ করব। তাহলে 53,000 তার সাথে আমরা 53,000, এরপরে হবে আমাদের যোগ করব আমরা 4,000, বিয়োগ করব আমরা 12,000 এবং বিয়োগ করব আমরা 7,200। তাহলে আমরা এখানে পাচ্ছি 37,800 টাকা। এটা হচ্ছে রনির প্রারম্ভিক মূলধন। আর জনির ক্ষেত্রে হচ্ছে 35,000, যোগ করব আমরা 3,500, বিয়োগ করব আমরা 6,000 এবং বিয়োগ করব আমরা 4,800। তাহলে এখানে পাচ্ছি আমরা 35,000, এটার সাথে যোগ করব 3,500, বিয়োগ করব আমরা 6,000, বিয়োগ করব আমরা 4,800। তাহলে এর ঘরে পাচ্ছি আমরা প্রারম্ভিক মূলধন 27,700। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে? আমাদের প্রশ্ন চেয়েছে রনির প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তো রনি হচ্ছে আমাদের প্রথম জনের প্রারম্ভিক মূলধন হচ্ছে 37,800 টাকা। তাহলে আমরা এই 37,800 টাকা, এই ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। ওকে। এর পরবর্তী প্রশ্ন, 15% হারে প্রারম্ভিক মূলধনের সুদ ধরা হলে মূলধনের সুদের মোট পরিমাণ কত? তাহলে প্রারম্ভিক মূলধনের সুদ বের করব এবং মোট বের করব, দুইজনের একসাথে বের করব। তাহলে প্রথমটার প্রারম্ভিক মূলধন হচ্ছে আমাদের 37,800। এই 37,800 টাকার উপর আমরা 15% বের করব। এটার উপর আমরা 15% বের করব। 37,800-র উপর 15%, এটা হচ্ছে 5,670 টাকা। আর পরেরটা হচ্ছে 27,700 টাকার উপর আমরা 15% বের করব, এটা হচ্ছে আমাদের 4,155 টাকা। এই দুইটা সুদ যোগ করলে হবে মোট সুদ। তাহলে 5,670 টাকা যোগ করলে হচ্ছে আমাদের 9,825 টাকা। 5,670 যোগ 4,155, দুইটা সুদ যোগ করলে পাচ্ছি 9,825 টাকা। এই 9,825 টাকা উত্তর। তো 9,825 টাকা আমরা এই যে ক নাম্বার প্রশ্নেই দেখছি, আমরা 9,825 টাকা হচ্ছে আমাদের কি মোট মূলধনের সুদ। তো ধন্যবাদ। আমরা এখান থেকে 10টা প্রশ্ন আলোচনা করেছি অংশীদারি ব্যবসা থেকে। আশা করি এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি পারো পরীক্ষায় আসলে অবশ্যই পারবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম।